তাহলে আমরা যেটা বললাম তোমাকে যে এসি এসি হচ্ছে যে কটা মেইন গ্যাস থাকে 3 রকম, একটা হচ্ছে R32, R22 আর 410। এটা হচ্ছে কমন একদম এখন, মানে প্রতিটা বাড়ি তুমি এসিতে গেলে এই 3টে গ্যাসই পাবে। 22টা হচ্ছে ভারী গ্যাস, আর R32 আর যেটা 410 বলে, এটা যেটা গ্রিন গ্যাস বলে, এটা হচ্ছে মানে লাইট ওয়েট গ্যাস, মানে গ্যাসটা খুব হালকা। তোমরা সবসময় গ্যাস চার্জ দেওয়ার পরে মানে কোনো এসি যখন কাজ করবে, মানে এই গ্যাসটা এত ডেঞ্জারাস হয়েছে, বেশি হয়ে গেলে কম্প্রেসার খারাপ হতে পারে, ব্লাস্টও হতে পারে। এই গ্যাসটা হচ্ছে বেশিরভাগ রিস্ক থাকে হচ্ছে R32 410। 22টা একটু ভারী, এতে রিস্ক কম থাকে। আর একটা ভালো কথা, কোনো এসির গ্যাস, এই যে আমরা যে কোনো টেকনিশিয়ানরা বলে থাকি গ্যাস টপ অন করি, গ্যাস টপ অন করে কোনো রুল নেই। নিয়ম হচ্ছে গ্যাস পুরো বের করে দিয়ে সুন্দর করে ভ্যাকুম করে আমরা গ্যাসটা মাথার ভিতরে চার্জ করি। কিন্তু আমরা বেশিরভাগ কাস্টমারের পাল্লায় করে, মানে কাস্টমারের কথা মতন, কাস্টমার আমাকে গ্যাস কোনো কিছু গ্যাস দিয়ে দাও, এই যেগুলো করি এগুলো একদম ভুল থিওরি। গ্যাসের থিওরি হচ্ছে গ্যাস যা আছে গ্যাসটা বের করে দাও, এসি থেকে বের করে দিয়ে নতুন করে গ্যাস রিফিল করো। তাতে কি হচ্ছে, পুনরায় কম্প্রেসারের যে মানে স্মুথলি কিংবা এসিটা রানিং কুলিং সবকিছু ভালো করে। তার কারণ হচ্ছে একটা এসিতে গ্যাস সহজে বের হয় না। যে এসি গুলো আছে এয়ার কন্ডিশনের, গ্যাসটা কেন বের হয়ে যায়? হয়তো অনেক দিন চলতে 20 বছর 15 বছর 10 বছর চলতে গ্যাসটা মানে একটু, যেরকম আমরা জল পাত্রে রেখে দিলে অনেকদিন পরে জলটা মানে আটকে রাখলেও জলটা বাষ্প বেড়ে যায়, গ্যাসটাও কিছুটা কমে। আর না হলে লিক হয়ে বেরিয়ে যায়। লিক হয়ে বেরিয়ে গেলে গ্যাসের অনেকগুলো পার্ট আছে গ্যাসের ভিতরে, সেই গ্যাসের ভিতরে যেটা হাই লিকুইড মানে হাই এয়ারটা বেরিয়ে যায়, যেটা মোটা লেয়ার এয়ারটা আছে সেটা বেরোতে পারে না। তাই জন্য আমরা জানি না যে কোন লেয়ারটা কোনটা আগে বেরিয়ে গেছে গ্যাস, তাই তো? সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি না যে কোন গ্যাসটা বেরিয়ে গেছে। দেখবে অনেক সময় এসির ভিতরে গ্যাস পুরো বের হয় না, 60% গ্যাস আছে, 40% নেই। তখন আমরা কি করে টপ অন করে দিই, হয়ে যায়। কিন্তু এটা মানে পিওর সলিউশন না, 100% সলিউশন না, কারণ আমরা জানি না কোন লিকুইডটা বেরিয়ে গেছে। গ্যাস 2-3টে লিকুইডে গ্যাসটা তৈরি হয়, মানে 2-3টে গ্যাস মিশিয়ে গ্যাসটা তৈরি হয়। এই জন্য আমরা সবসময় চাইবো আর কাস্টমারদেরকেও বুঝাবো, যাদের এসি রয়েছে, এসির রুলটা হচ্ছে যে গ্যাসটা ফুল ফিল আপ করে। তারপর আজকাল তো মার্কেটে টেকনিশিয়ান অনেক রয়েছে, যারা হচ্ছে কোনো মতে একটু কাজ শিখেছে, মানে কম জানে, তারা তো মোটামুটি গ্যাস চার্জ যারা করছে তাদেরকেও বলবো যে সাবধানে গ্যাস চার্জ করো, কারণ এটা খুব রিস্কি একটা জিনিস। হবে কিছু না, অ্যাক্সিডেন্ট বলে হয় না, অ্যাক্সিডেন্ট যখন তখন আসে। এর জন্য যারা এই গরমেতে গ্যাস চার্জ করছো তারা সাবধানে চার্জ করো। অনেকে কি করে, গ্যাস যখন হচ্ছে মানে কোনো টেকনিশিয়ান যখন কাজ করছে তখন নাইট্রোজেন ইউজ করে। নাইট্রোজেনটা কখন ইউজ করা হয়? যখন এসিতে আমরা লিক চেক করি, এসির ফ্লাশিং করি, তখন আমরা নাইট্রোজেন ইউজ করি। এই নাইট্রোজেনটা যাতে এসিতে না থেকে যায়, কিংবা তুমি করলে অন্য কেউ জানে না, সে সব কিছু গ্যাস চার্জ করে দেয়, তাহলে এসি ব্লাস্ট হতে পারে। এসি ব্লাস্ট থেকে সাবধান, এসি জেনে শুনে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমি এখনই বুঝালাম, যে এসিতে হচ্ছে আমরা 3টে প্রেশার চেক করি। একটা হচ্ছে কি আছে, হাই প্রেশার, একটা আছে তোমার হচ্ছে স্ট্যান্ড প্রেশার, আর একটা হচ্ছে ব্যাক প্রেশার। এই 3টে যদি প্রপার থাকে, কি কি শেখালাম, একটা হচ্ছে স্ট্যান্ড প্রেশার, একটা হচ্ছে ব্যাক প্রেশার, আর একটা হচ্ছে হাই প্রেশার মানে হাইট প্রেশার। আমরা যদি এই 3টে ভালো পাই, 3টে যদি সেম থাকে, আমাদের থিওরি প্র্যাকটিক্যাল অনুযায়ী যদি সেম থাকে, তাহলে একদম 100% এসি কন্ডিশন ওকে আছে। এই 3টের ভিতরে যদি কোনো প্রবলেম পাই, তাহলে ভাববো যে আমার কোনো না কিছু প্রবলেম আছে। তাহলে আমাদের মনে করো R22 আমাদের ব্যাক প্রেশার কত থাকা দরকার? আমাদের 60 থেকে 70 या 60 থেকে 65 আমার ব্যাক প্রেশার থাকা দরকার। ব্যাক প্রেশার আমরা কোনটায় মাপি? সাকশন পাইপে। ব্যাক প্রেশার আমরা কিসে মাপি? গেজ মিটার দিয়ে সাকশন লাইনে আমরা মেপে থাকি। যেমন মনে করুন
একটা এসিতে যখন আপনি রানিং মানে এসিটাকে অন করে দিয়েছেন, কম্প্রেসারটা দেখতে হবে অন হয়েছে কিনা। অন হওয়ার পরে আমরা ব্যাক প্রেশার মাপবো, মানে রিটার্ন মাপবো। ব্যাক প্রেশার কোন পাইপ সাকশন? যে গ্যাসটা রিটার্ন কম্প্রেসার টেনে নিয়ে যাচ্ছে, যে কম্প্রেসার টেনে নিয়ে যাচ্ছে। আর ডিসচার্জ কোনটা? যে গ্যাসটা কম্প্রেসার প্রেশার দিচ্ছে, মানে গ্যাসটাকে বাইরে বের করছে, পাইপে লিকুইড বের করছে, সেটা হচ্ছে ডিসচার্জ। তাহলে আমরা কোন পাইপে, এটা ভালো করে শুনো, আমরা কোন পাইপে চেক করব? আমরা হচ্ছে সাকশন লাইনে চেক করব ব্যাক প্রেশার। 1 নম্বর ব্যাক প্রেশার R22 হলে কত হবে? R22 হলে 60 থেকে 70, ইয়া 60 থেকে 65 এর ব্যাক প্রেশার থাকতে হবে। তাহলে যদি R22 এর ব্যাক প্রেশার 60 থেকে 65 থাকে, তাহলে R32 কত থাকা উচিত? R32 থাকা উচিত 115 থেকে 125। এটা হচ্ছে ব্যাক প্রেশার বলছি। তাহলে R410 কত থাকা উচিত? R410 থাকা উচিত 110 থেকে 115। এটা তোমাকে পুরো সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হবে, যাতে বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে রিস্ক হয়ে যাবে, আর কম হয়ে গেলে কুলিং এর এফেক্ট, মানে কুলিংটা প্রপার আসবে। এটাকে আমাকে পুরো প্রপারলি দেখতে হবে। আর হ্যাঁ, এসিতে গ্যাস চার্জ করার আগে একটা জিনিস ভালো করে করবেন, সেটা হচ্ছে ভ্যাকুম। ভ্যাকুমটা করা খুবই দরকার। তাহলে কি হবে? তোমার গ্যাসটা ভালোভাবে রিফিল হবে, আর ভিতরে যে এয়ারটা, ময়েশ্চারটা, সেটা বাইরে বেরিয়ে যাবে ভ্যাকুমের দ্বারা। সেটা কি হবে? এসির যে কুলিং, ওটা অনেকটা সুন্দর স্মুথলি হবে। এবার আমরা চেক করব। তাহলে আমরা ব্যাক প্রেশার পেয়ে গেছি, তাহলে আমরা স্ট্যান্ড প্রেশার কাকে বলবো? স্ট্যান্ড প্রেশার হলো এসিটা যখন বন্ধ থাকে, এসিটা যখন বন্ধ থাকে সেটাকে বলা হয় স্ট্যান্ড প্রেশার। মানে এসি বন্ধ আছে, কম্প্রেসার বন্ধ, সব কথা আছে। আমরা যখন ওই গ্যাসটা লাগাচ্ছি তখন একটা গ্যাসের একটা প্রেশার আছে নিজস্ব, সেই প্রেশার থেকে আমরা বলি স্ট্যান্ড প্রেশার। স্ট্যান্ড প্রেশার যদি থাকে সেটাকে আমরা চেক করতে পারবো। R22 এর ক্ষেত্রে 150 দেখবো, আমার স্ট্যান্ড প্রেশার 150 আছে, তার মানে গ্যাস একদম ওকে আছে। তুমি এইগুলো ক্যালকুলেশন করে বুঝতে পারবে যে তোমার এসিতে কি সমস্যা হচ্ছে। তাহলে হাই প্রেশার কিসে চেক করবো? হাই প্রেশার মানে হাই প্রেশার। হাই প্রেশার কিসে বেরোবে? ডিসচার্জ পাইবে। ডিসচার্জের লাইনটা আছে এখনকার এসিতে, মানে ডবল ভালভ লাগানো নেই। আগেকালে তুমি সেন্ট্রাল এসিতে গেলে ডবল ভালভ পাবে, আগেকালে এসিতে বেশিরভাগ থাকতো। মানে সেকশনে ভালভ যেরকম গ্যাস চার্জ করতে একটা ভালভ লাগানো থাকে, আর আগেকালে হচ্ছে এসি গুলোতে ডিসচার্জের একটা ভালভ লাগানো থাকে। তাতে আমরা কি হতো? হাই প্রেশার মানে এসি চলাকালীন এর কম্প্রেসারের প্রেশারটা কত হচ্ছে, গ্যাসের প্রেশারটা কি আছে? 350, বা R22 হচ্ছে ভালভটা হচ্ছে 350। তো এইগুলোকে আমাকে ফলো করতে হবে। আর এসির কাজে যদি তুমি সুন্দর বুঝে করতে পারো, তাহলে তোমার কাছে সুন্দরভাবে কাজটা হবে। আর যদি সুন্দর না বুঝে করতে পারো, সেটা তোমার কাছে রিস্ক হয়ে দাঁড়াবে। এই জন্য কাজ করাটা কোনো বড় ব্যাপার না, সবসময় একটা জিনিস বুঝে করবে। সেটা হলো, যেমন এসিতে আমরা যখন গ্যাস চার্জ করব, এসির বিষয়ে আমরা জানবো, গ্যাসের বিষয়ে আমরা জানবো, গ্যাসটা কোন এসিতে দেওয়া যায়, কোন গ্যাসটা দিলে এসিতে কুলিং ভালো হবে, কোন গ্যাসের জন্য কোন ক্যাপিলারি ইউজ হয়, এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তুমি টেকনিশিয়ান হয়ে যাবে, অনেক জায়গায় ট্রেনিং করবে। ট্রেনিং গুলো কিরকম হয়? তুমি তো থিওরি বা প্র্যাকটিক্যাল কিছু করার পরে, 1 বছর প্র্যাকটিক্যাল থিওরি করার পরে তোমার স্যালারি বেশি পাবে না। যা তোমাকে যদি দেওয়া হয় ডাইরেক্ট তুমি কাজটা করে দাও, তখন করতে পারবে। কারণ ক্লাস করলে শুধু হবে না, তোমার তার সাথে প্র্যাকটিক্যালটা করতে হবে একদম হাই কোয়ালিটি। যেতে হবে সাইডে, কাজ করতে হবে, মনোযোগ দিতে হবে, বাড়ি থেকে চর্চা করতে হবে। একে বলা হয় হচ্ছে হার্ডওয়ার্ক। তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে সবসময় প্ল্যান ABC তৈরি করে রাখতে হবে। আমি মাঝে মাঝে ক্লাসে বলি যে তোমাদের অনেকে বলে যে আমাদের যারা রয়েছে যে আমার মনে থাকে না কেন, সে তারও একটা সলিউশন তোমাকে বের করতে হবে, মনে করতে হবে। আর এখনকার এসি গুলো খুব লাইট ওয়েট, কম্প্রেসার গুলো আরো ছোট, যা গরম পড়েছে, গ্যাসও সাবধানে করতে হবে। কোনো আউটডোর স্টার্ট করার সময় আমি আউটডোরের পাশে থাকবো না। আমার যে গেজ লাইন, যেটাতে আমরা চার্জ করি গ্যাস, সেটা মার্কেটে একটু লম্বা কিনতে পাওয়া যায়, একটু ডিস্টেন্স বাড়িয়ে রাখবো দূরে, আমি সেভাবে কাজ করি। আর আরেকটা জিনিস, অনেকে এগুলো করে যারা নতুন নতুন কাজ করে, তারা কি করে, যখন এই এসির পাইপটা ঝালাই করছে, ওয়েল্ডিং করছে, তখন যাতে ওই ওয়েল্ডিংটা ব্লক না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে।
সেটাও আমাকে কম্প্রেসার চালিয়ে কিংবা আমাকে নাইট্রোজেন যে প্লাসিং করে দেখতে হবে যে এটা ভ্যাকুম করে যে এটা প্রপারলি ব্লক নেই। আর একটা জিনিস, যে যারা এসি আনইনস্টল করছো তাদেরও একটা বলি, যখন তোমরা আনইনস্টল করছো তখন আপনারা কি করবেন, প্রথমে ডিসচার্জ লাইনের এলএন কি দিয়ে আমি বন্ধ করব, তার ফিউ সেকেন্ডের ভিতরে আমি হাফটাও বন্ধ করবো। জানে এটাকে যখন বন্ধ করবো তখন আমি ইনডোরের কাছে একটা লোককে দাঁড় করিয়ে দেবো, আর আমি ফোন কলিং এ থাকবো। আমি যখনই বলবো যেন বন্ধ করে, কারণ এটা খুব একটা রিস্কের ব্যাপার। গ্যাসটাকে পুরো টেনে নিয়ে সেটা কম্প্রেসারের ভিতর দেওয়া মানে খুব রিস্ক। আর এসির ক্ষেত্রে ইনস্টল হচ্ছে এমন একটা জিনিস যেটাকে মেজারমেন্ট, মানে এখানে তো তুমি ইনস্টল করে নিতে পারবে, কিন্তু মেজারমেন্ট করাটা, মানে দেওয়ালে যে সেটিং হচ্ছে এসিটা, সেটাকে মেজারমেন্ট করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যখন এসি ইনস্টল করবো তখন আমি একটা ওয়াটার লেভেল নেবো, স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে ইনডোরের স্ট্যান্ডার্ড, সেটা সুন্দর করে মাপবো। অনেকে বলে ডান দিক বা দিক কাজ করে দিতে হয়, যেদিকে জলটা বের হয় সেদিকে কাজ করে দিলে ভালো হয় না। তুমি যদি একদম সমান সুন্দর রাখতে পারো, তাহলে তোমার জল যেদিকে ট্রে আছে সেদিক থেকে বেরিয়ে যাবে, কোনো উপর নিচে করার দরকার নেই। সেটা তোমার গ্যাসেট এসি হোক। আচ্ছা, গ্যাসেট এসি বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, গ্যাসেট এসিতে কিন্তু এরকম নর্মাল জল বেরোয় না। গ্যাসেট এসিতে কি হয়, পাম্প বসানো থাকে, মানে যে ট্রেতে জলটা পড়ে তখন এই পাম্পটা চালু হয়ে জলটা মোটরের দ্বারা বাইরে বের করে দেয়। এখন তো স্প্লিট এসিতে, উইন্ডো এসিতে অটোমেটিক জলটা বেরিয়ে যায়। মানে জলটা কোথায় তৈরি হয়, মনে করো একটা গ্লাস, সেদিন বলছিলাম এটা, গ্লাসটা রাখলে, ঠান্ডা গ্লাস রাখলে কিছুদিন পরে ঘাম হয়ে গেছে। কেন? কারণ ওটা যা শীতল, যা টেম্পারেচার রয়েছে, বাইরের টেম্পারেচার আলাদা পুরো, এই জন্য ওই টেম্পারেচার সাথে লেগে ঠান্ডার সাথে লেগে একটা ময়েশ্চার জল তৈরি যাচ্ছে। ঠিক এসিতে এরকম ভাবে জলটা তৈরি হয়। সেই জলটা স্প্লিট এসিতে কি হয়, ট্রেতে এসে পরে, ট্রে থেকে পাইপে ড্রেন হয়ে যায়। কিন্তু ক্যাসেট এসিতে, টাওয়ার এসিতে এগুলো কি হয়, সম্পূর্ণ আলাদা, এক জায়গায় জমা হয় জলটা। যখনই জলটা জমা হয়, ওখানে ভালভ লাগানো আছে, সেই সিগন্যালটা যখনই পায় মোটর চালু হয়ে যায়। তাই চালু হয়ে গেলে কি হয়, জলটা বেরিয়ে যায়। তাহলে সম্পূর্ণ আলাদা। কিন্তু যেমন ওয়াশিং মেশিনের ক্ষেত্রে হচ্ছে, যেমন তোমার টপ লোডিং এ যেটা শিখাচ্ছিলাম, সেটা হচ্ছে কন্ট্রাক্টর মোটর, মানে জলটা এসে এতে আটকে আছে, শুধু অপেক্ষা করছে এই গেটটা খোলার জন্য। যখন এই গেটটা কে খুলছে, কন্ট্রাক্টর মোটর টেনে নিয়ে আসছে গেটটা। টপ লোডিং এ আমি ওয়াশিং মেশিনের কথা বলছি, তখন জলটা বেরিয়ে যাচ্ছে। আর উল্টো ফ্রন্ট লোডিং এ কি হচ্ছে, জলটা স্টোর থাকছে, ওখানে একটা মোটর চলছে, মোটর পাম্প করে জলটা বের করে দিচ্ছে। তাহলে দুটো প্রসেস। তাহলে এইগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আর এইগুলো ভালো করে করতে বলে একটা বড় টেকনিশিয়ান হবে। আর বড় টেকনিশিয়ান হলে তোমার ভ্যালু মার্কেটে 100%। তুমি ভারতে থাকো, বিদেশে যাও, যেখানে যাও, সার্টিফিকেটের আগে তোমার এক্সপিরিয়েন্সটা তোমাকে দেখাতে হবে, মানে তুমি কতটা কি জানো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই অবধি আজকে।